একটা সময় ছিল যখন রাশিয়ার চারপাশে ছিল তার শক্ত মিত্রদের এক সুনির্মিত বলয়। মধ্যপ্রাচ্যে সিরিয়া আর ইরান, দক্ষিণ এশিয়ায় ভারত, ল্যাটিন আমেরিকায় কিউবা ও ভেনেজুয়েলা, আফ্রিকায় মালি ও সুদান। সোভিয়েত যুগের উত্তরাধিকার হিসেবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়েছিল রুশ প্রভাব। কিন্তু এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, ইউক্রেন যুদ্ধে নিমজ্জিত, কূটনৈতিকভাবে একঘরে এই রাশিয়া আজ তার পুরনো মিত্রদের হারিয়ে যেতে দেখছে। আর ঠিক এই সময়ে রাশিয়া বিস্ময়করভাবে এগিয়ে গেল এক নতুন মিত্রের দিকে, তালেবান শাসিত আফগানিস্তান। হ্যাঁ, সেই আফগানিস্তান যেখানে একসময় রুশ সেনারা রক্ত ছড়িয়েছিল, 10 বছর যুদ্ধ করেছিল, আর আজ সেখানে হাত বাড়িয়ে দিচ্ছে মিত্রতা ও স্বীকৃতির। কেন, কি উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা জানব রাশিয়া কি আসলেই তার পুরনো বন্ধুদের হারাচ্ছে, আফগানিস্তানকে স্বীকৃতি দিয়ে কি নতুন এক জোট গড়ার পথে পা বাড়িয়েছে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। সোভিয়েত আফগানিস্তান যুদ্ধের ভয়ঙ্কর অধ্যায়। 1979 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। তখনকার আফগান সরকার একটি কমিউনিস্ট শাসন ব্যবস্থা পরিচালনা করছিল, যাকে রাশিয়া সমর্থন করছিল। তবে দেশের জনগণ ও গেরিলা সংগঠনগুলো সেই সরকারের কঠোর ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই পরিস্থিতিতে সোভিয়েত নেতৃত্বের মনে হয়েছিল যে আফগানিস্তানে তাদের সামরিক উপস্থিতি জরুরি, যাতে তারা সেই সরকারকে রক্ষা করতে পারে এবং প্রভাব বিস্তার বজায় রাখতে পারে। কিন্তু তারা বুঝতে পারেনি আফগান মাটির কঠোর বাস্তবতা ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধ কতটা শক্তিশালী। পাহাড়ি এলাকা, গভীর ঝোপঝাড় আর সুদীর্ঘ সীমান্তের কারণে আফগানিস্তানের যুদ্ধ পরিচালনা ছিল চরম কঠিন। সোভিয়েত সেনারা একটি আধুনিক শক্তিশালী সামরিক বাহিনী হলেও তারা মুজাহিদিন নামক গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে কার্যকরভাবেই লড়াই করতে পারেনি। এই গেরিলারা মূলত গ্রামের সাধারণ মানুষ, যারা পাহাড়, গুহা এবং ছদ্মবেশে লুকিয়ে থেকে আক্রমণ চালাত। তবে শুধুমাত্র আফগান বিদ্রোহীরা ছিল না যারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তখনকার শীতল যুদ্ধের যুগে যুক্তরাষ্ট্র এই মুজাহিদিনদের একটি বড় পরিমাণ অস্ত্র ও আর্থিক সাহায্য প্রদান করেছিল। সৌদি আরব ও পাকিস্তানও এ কাজে যুক্ত ছিল। এতে করে আফগান গেরিলাদের হাতে অত্যাধুনিক অস্ত্র চলে আসে, যেমন রকেট লঞ্চার ও মেশিন গান, যা রুশ বাহিনীর উপর আক্রমণে ব্যবহৃত হতো। সোভিয়েত সৈন্যরা 10 বছর ধরে এই ধরনের বিরোধিতা মোকাবেলা করে নানা ধরনের বিপদ ও হতাশার সম্মুখীন হন। তারা যেমন প্রাণ হারিয়েছেন, তেমনি অসংখ্য সৈন্য আহত হয়েছেন। 1989 সালে যখন সোভিয়েত নেতারা এই যুদ্ধ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন, তখন প্রায় 15,000 রুশ সেনা নিহত এবং লক্ষাধিক আহত হয়েছিল। এই যুদ্ধে তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোভিয়েত ইউনিয়নের এই পরাজয় কেবল আফগানিস্তানে সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব পরবর্তী কয়েক বছর ধরে সোভিয়েত সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংকট ও পতনের দিকে নিয়ে যায়। দেশের মধ্যেও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আফগানিস্তানের এই যুদ্ধ ছিল শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং শীতল যুদ্ধের ইতিহাসে একটি সংকটময় মোড়, যা বিশ্ব রাজনীতির ধারা পাল্টে দেয়। অর্থাৎ রাশিয়া এবং আফগানিস্তানের সম্পর্ক যুদ্ধে জয় পরাজয় দিয়েই নির্ধারিত হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবথেকে পরীক্ষিত বন্ধু কারা? প্রথমে যার নাম আসে সেটি হলো সিরিয়া। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকে রাশিয়া বাশার আল আসাদ সরকারের অন্যতম প্রধান সমর্থক হিসেবে উঠে আসে। সিরিয়া ছিল রাশিয়ার মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত ভিত্তি। মধ্য সমুদ্র তীরবর্তী নৌঘাঁটি টার্টাসের মাধ্যমে রাশিয়া তাদের সামরিক উপস্থিতি বজায় রাখে, যা কূটনৈতিক ও সামরিক দিক থেকে অপরিসীম গুরুত্বপূর্ণ। রাশিয়া সিরিয়ায় সরাসরি বিমান বাহিনী এবং পরামর্শক পাঠিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেয়। এ যুদ্ধের ফলে বাশার আল আসাদের সরকার টিকে থাকতে পারেনি, আর রাশিয়ার ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্পদ ব্যাপক চাপের মধ্যে পড়ে। সিরিয়ার জন্য রাশিয়ার মনোযোগ কমতে শুরু করে। 2015 থেকে 2022 পর্যন্ত সিরিয়া প্রচুর অস্ত্র ও সেনাবাহিনী নিয়োজিত করেছিল রাশিয়ার। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে তা তুলনামূলকভাবে কমে যায়, ফলে বাশার আল আসাদ দুর্বল হয়ে পড়েন। আর এই সুযোগে বাশার আল আসাদের বিরোধীরা, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার সমর্থিত গোষ্ঠী, সিরিয়ার শাসন ক্ষমতা দখল করে নেয়। চেয়ে চেয়ে দেখা ছাড়া রাশিয়ার আর কোনো কিছুই করার ছিল না। ফলস্বরূপ সিরিয়া আজ রাশিয়ার জন্য স্তম্ভ থেকে দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার নীতি হলো সিরিয়া এখনও তাদের মিত্র, তবে আগের মতো সুনির্দিষ্ট এবং সরাসরি সাহায্য করা আর সম্ভব নয়। রাশিয়ার জন্য সিরিয়া এখন খরচের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের পুতিনের আরেক ঘনিষ্ঠ মিত্র ইরান। ইরান ও রাশিয়ার সম্পর্ককে অনেকেই মনে করতেন এক নিখুঁত কৌশলগত মিত্রতার উদাহরণ। তারা একসাথে পশ্চিমা বিশ্বের
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে একটি শক্তিশালী ছায়া জোট গঠন করেছিল। 2000-এর দশক থেকে শুরু করে পরমাণু কর্মসূচি, সিরিয়ার গৃহযুদ্ধে যৌথ সামরিক অভিযান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে একে অপরকে সহায়তা, এসব দেখে মনে হয়েছিল তারা দুজনেই ভাই ভাই, যাদের বন্ধুত্ব অজেয়। রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিতে প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল। সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ইরানের ভূমিকা ছিল একে অপরকে সমর্থন করার মূল স্তম্ভ। 2010-এর দশকে নিষেধাজ্ঞার মুখে দুই দেশই পশ্চিমা অর্থনৈতিক চাপের বিরুদ্ধে একে অপরকে রক্ষা করেছিল। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান সরাসরি সামরিক সহায়তা চায়, বিশেষত ড্রোন ও অস্ত্র সরবরাহে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞায় প্রযুক্তি সংকটে পড়ে, তখন ইরান হয়ে ওঠে তার এক গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতি রাশিয়ার জন্য বিকল্প সমাধান হিসেবে আসে। রাশিয়া ইরানের কাছ থেকে যে সবচেয়ে উল্লেখযোগ্য সহায়তাটি পেয়েছে তা হল শহীদ 131 ও শহীদ 136 নামের কামিকাজে ড্রোন। এগুলো মূলত আত্মঘাতী ড্রোন। একবার উৎক্ষেপণের পর এগুলো নিজের সঙ্গে বিস্ফোরক নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনে ও নিজেই ধ্বংস হয়ে যায়। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং আবাসিক ভবনে হামলার জন্য এই ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এগুলোর বিস্ফোরণ ক্ষমতা সীমিত হলেও ব্যাপক পরিমাণে হওয়ায় এগুলো ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতির জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। এর পাশাপাশি ইরান রাশিয়াকে দিয়েছে মহাজার 6 ড্রোন, যা নজরদারি এবং হালকা অস্ত্র বহনের জন্য ব্যবহৃত হয়। আর গভীর সহযোগিতার অংশ হিসেবে ইরান রাশিয়ার ভেতরেই ড্রোন তৈরির কারখানা স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে। এ ধরনের সহযোগিতা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং রাশিয়ার সামরিক স্বাবলম্বিতা গড়তে বড় ভূমিকা রাখছে। তবে আজকের বাস্তবতা সেই পুরনো বন্ধুত্বের ছবি বেশ বদলে দিয়েছে। ইরান বারবার অভিযোগ করে যে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় রাশিয়া নীরব ও নিষ্ক্রিয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে হামলা চালিয়েছে, সেক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া পায়নি ইরান। ফলে রাশিয়ার প্রতি আস্থা কমেছে ইরানের। পুতিনের সাথে তার বিশ্বস্ত মিত্রের মেলবন্ধন দুর্বল হয়েছে। এ অবস্থায় ইরান এখন চীন, কাতার ও সৌদি আরবের সঙ্গে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে, যা পূর্বের রাশিয়া কেন্দ্রিক নীতির থেকে ভিন্ন এক দিক নির্দেশ করে। আর এমন বাস্তবতায় নতুন খবর সামনে এলো যে গতকাল রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দিয়েছে। আর এর মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্য ও আশেপাশের ভূরাজনীতিতে এক নতুন ধাপের সূচনা করল। বিশ্বের প্রথম বড় শক্তি হিসেবে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। এই কূটনৈতিক পদক্ষেপের পেছনে রয়েছে জটিল ও সূক্ষ্ম কৌশলগত পরিকল্পনা, যা শুধু আফগানিস্তান সীমারেখার মধ্যে আটকে নেই, বরং তা মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইউরেশিয়া অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তকে কেবল কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা যাবে না, বরং এটি একটি পরিষ্কার বার্তা যে রাশিয়া পশ্চিমা বিশ্ব ও তার জোটের বর্জিত বা অবহেলিত কোনো সরকারের সঙ্গেও জোট বাঁধতে প্রস্তুত এবং তারা একটি নতুন বিশ্বনীতির সূচনা করতে চায়। কেন রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিল? এর পেছনে রয়েছে 4টি মূল কারণ। কারণ নাম্বার 1, আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি হুমকি মোকাবিলা। রাশিয়ার ভেতরে বিভিন্ন মুসলিম প্রধান অঞ্চল রয়েছে, যেমন চেচনিয়া, দাগেস্তান ও তাতারস্তান, যেখানে ইসলামপন্থী চরমপন্থার উত্থান এবং সন্ত্রাসী কার্যকলাপের ইতিহাস রয়েছে। আফগানিস্তান যদি তালেবানের নিয়ন্ত্রণে না থাকে, তবে এখান থেকে ইসলামিক স্টেট, খোরাসানের মতো জঙ্গি গোষ্ঠী রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের পথ হিসেবে ব্যবহৃত হতে পারে। রাশিয়া তাই তালেবানকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে সমঝোতার পথ তৈরি করছে, যাতে আফগানিস্তানের জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায় এবং এটি রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তার জন্য বড় সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে। কারণ নাম্বার 2, আফগানিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদে আগ্রহ। আফগানিস্তানের ভূগর্ভে রয়েছে পৃথিবীর অন্যতম বড় লিথিয়াম, রেয়ার আর্থ এলিমেন্ট, আয়রন, কপার সহ বহু মূল্যবান খনিজ ভাণ্ডার। এই সম্পদগুলো আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন, কিন্তু পশ্চিমা দেশগুলো এখনও তালেবান সরকারকে বৈধতা না দেওয়ায় এই খনিগুলোতে বিনিয়োগ বা উন্নয়ন করতে পারেনি। রাশিয়া এ সুযোগকে কাজে লাগাতে চায়, যেখানে তারা এই মূল্যবান খনিজ ও সম্পদ আহরণের মাধ্যমে আফগানিস্তান থেকে অর্থনৈতিক উপার্জন ও দীর্ঘমেয়াদী প্রভাব বৃদ্ধি করতে পারবে। কারণ নাম্বার 3, চীন ও পাকিস্তানের সাথে ভারসাম্য রক্ষা। চীন ইতোমধ্যে তালেবান সরকারের সঙ্গে নানা প্রকল্প চালু করেছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে। পাকিস্তানও ঐতিহাসিকভাবে তালেবানদের পৃষ্ঠপোষক এবং রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে। রাশিয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দুই শক্তির মধ্যকার ভারসাম্য বজায় থাকে এবং রাশিয়া নিজেকে এই অঞ্চলের অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তাই রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিয়ে নিজেদের কৌশলগত অবস্থান দৃঢ় করছে।
কারণ নাম্বার 4, সেন্ট্রাল এশিয়ায় রাশিয়ার প্রভাব পুনঃস্থাপন। তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এসব দেশ ঐতিহ্যগতভাবে রাশিয়ার প্রভাব ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এখানে তুরস্ক, চীন এবং পশ্চিমা শক্তিগুলো সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। রাশিয়া আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে আবার নিজের ব্যাকইয়ার্ড তথা কৌশলগত পেছনের অংশে প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটি শুধু আফগান সীমান্ত নয়, বরং সমগ্র মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি বড় অংশ। এই স্বীকৃতি শুধু আফগানিস্তানের জন্য নয়, বরং ইউরেশিয়া মহাদেশের রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। রাশিয়ার এ পদক্ষেপ পশ্চিমা জোটের একটি স্পষ্ট প্রতিক্রিয়া, যেখানে তারা নতুন বিশ্বনীতির সূচনা করে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থায় নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে চাইছে। পশ্চিমা জোট তাদের একঘরে করলেও রাশিয়া থেমে নেই। তারা এখন নতুন এক বিকল্প জোট গঠনের চেষ্টা করছে, যাকে অনেক বিশ্লেষক বলছেন অ্যাক্সিস অফ স্যাংশন স্টেট। এই জোটে রয়েছে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া এবং এখন আফগানিস্তান। এরা সবাই একরকমভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, কিন্তু এদের অভ্যন্তরে রয়েছে বিশাল সম্পদ, কৌশলগত অবস্থান এবং প্রভাব বিস্তারের খেলা। রাশিয়া তার পুরনো মিত্রদের হারাচ্ছে, এটা সত্যি, কিন্তু পুতিন এখন চেষ্টা করছেন শত্রুদের মিত্রে পরিণত করতে। আফগানিস্তান সেই কৌশলেরই প্রতীক। একসময় যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখন তাদের স্বীকৃতি দিয়ে নতুন বন্ধু বানাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি সাহসী হলেও ঝুঁকিপূর্ণ, কারণ এই মিত্ররা কেউই স্থায়ী নয়। তালেবান, ইরান, সিরিয়া তাদের নিজস্ব স্বার্থ আগে। তারা রাশিয়ার পাশে থাকবে যতক্ষণ তাদের লাভ হবে, আর রাশিয়ার লাভ পশ্চিমার বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। কিন্তু এই বন্ধুত্ব কি টিকবে, নাকি এটি হবে আরেকটি কৌশলগত ভুল, যেমনটি তারা করেছিল 1979 সালে আফগানিস্তানে ঢুকে? সময়ের হাতে সেই উত্তর রেখে আমরা শুধু এটুকু বলতে পারি, পুতিন এখন এক নতুন বিশ্ব মানচিত্র আঁকতে যাচ্ছেন, যেখানে পুরনো সীমান্ত নয়, নতুন হিসেব নিকাশি হবে নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাশিয়ার তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে একটি ডমিনো এফেক্ট শুরু হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। যদিও পশ্চিমা বিশ্ব এখনো মানবাধিকার পরিস্থিতির কারণে তালেবানকে স্বীকৃতি দিতে নারাজ, তবে কিছু দেশ রয়েছে যারা বাস্তব কূটনীতির পথে হাঁটছে এবং ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাব্য দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে চীন। চীন এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে তালেবানের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও বাণিজ্য চুক্তি করছে। আফগানিস্তানের খনিজ সম্পদ, বিশেষ করে লিথিয়াম, তামা ও অন্যান্য দুষ্প্রাপ্য খনিজের প্রতি চীনের গভীর আগ্রহ রয়েছে। তাছাড়া আফগানিস্তান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি সম্ভাব্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব কারণে চীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। পাকিস্তান। যদিও পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে তাদের সরকার ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। তালেবান সরকার গঠনের পর থেকে পাকিস্তান এক প্রকার নীরব সমর্থন দিয়ে আসছে। সীমান্ত সংঘাত ও নিরাপত্তা ইস্যু বাদ দিলে পাকিস্তান রাজনৈতিকভাবে তালেবানকে প্রভাবিত করতে চায়। তাই রাশিয়ার পর পাকিস্তানই হতে পারে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকারী পরবর্তী দেশ। তবে আমেরিকার অবস্থান চিন্তা করে সে অপেক্ষাও করতে পারে। তুরস্ক আফগানিস্তানে বিমানবন্দর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে আগ্রহ দেখিয়েছে। তুরস্কের মুসলিম পরিচয়, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং আফগানিস্তানের রাজনৈতিক পারাখার ইচ্ছা তালেবানকে স্বীকৃতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে কিছুটা দেরি হতে পারে। উজবেকিস্তান ও কাজাখস্তান তালেবানের সঙ্গে সীমান্ত ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখছে। তারা চায় তালেবান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করুক এবং চরমপন্থী গোষ্ঠী তাদের দেশে ছড়িয়ে না পড়ুক। বাস্তব নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে তারা ধীরে ধীরে স্বীকৃতির পথে এগিয়ে যেতে পারে। রাশিয়ার প্রভাবের কারণে তারাও আফগানিস্তানকে স্বীকৃতি দিতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, কে স্বীকৃতি দেবে না? যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মানবাধিকার, নারী স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অভাবের কারণে তালেবান সরকারকে তারা এখনই স্বীকৃতি দেবে না। জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলো পশ্চিমা অবস্থান অনুসরণ করবে। তো এসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।